নিজের হবু স্বামীর বিছানায় অন্য একটা মেয়েকে চাদরে মোড়ানো অবস্থায় দেখতে পায় শিয়া। মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে যে কোনো মেয়ের হৃদয়, কিন্তু শিয়ার কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। দৃঢ় পায়ে ভিতরে ঢুকে শিয়া বিছানায় শুয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নিজের সাথে তুলনা করছে। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে আরহান বেরিয়ে আসে, কোমরে তোয়ালে পেঁচিয়ে। শাওয়ার নিয়ে চুলগুলো এখনো ভেজা, পানি গড়িয়ে পড়ছে। সিয়াকে দেখে বাঁকা হেসে আরহাম, বেবি, তুমি চলে এসেছো? আরহানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় শিয়া। আরহামের মুখ থেকে হাসি যেন এখনো সরেনি। তার ছেলের হাসি হেসে শিয়ার দিকে তাকাইও। আর কত মেয়ে জীবন নষ্ট করবে আরহান? আর কত মেয়ে জীবন নিয়ে খেলবে? তুমি আমাকে এসব কথা বলেছো কেন? তুমি কি ভুলে গেছো আমার মতো ছেলেদের স্বভাবই হচ্ছে মেয়েদের জীবন নিয়ে খেলা? এজন্যই তো আমাদের বলা হয় প্লে বয়। তবুও তোমাকে ভালোবাসি তাই বিয়ে করব। ভালোবাসো আমাকে? তোমার মতো ছেলেদের মুখে এই শব্দটাই মানায় না আরহান। তোমার মতো ছেলেদের জন্য আজ ভালোবাসাও কলঙ্কিত। রেগে গেলে তোমাকে যা লাগে না, মনে হয় এক্ষুনি। শিয়ার কাছে এসে শিয়ার গালে হাত ছোঁয়ায় আরহাম। সিয়া চটকে আরহামের হাত সরিয়ে ফেলে। ছুবে না তুমি আমায়। তোমার সহায় ঘৃণা হয় আমার। তাহলে কি হবে? বিয়ের পরে তো শুধু তোমার শ্বশুরিলে শুধু তোমার ছোঁয়াই থাকবে। সি, কতটা নোংরা মানসিকতা তোমার। নিরুপায় না হলে আমার জীবনে তুমি থাকতে না। কিন্তু আমি বিয়ে তোমাকেই করব, শুধু ওই একজনের জন্য। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায় সিয়া। গাড়িতে উঠে চোখ মুখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর ড্রাইভ শুরু করে বাড়ির পথে। এক কাপ কফি আর সিগারেট নিয়ে বারান্দায় এসে বসে আয়ান। কফির মগটা টেবিলের উপর রেখে সিগারেটটা ধরায়। আকাশ মেঘ করছে, বৃষ্টি নামবে নিশ্চিত। এক মনে ভাবছে আয়ান, এরকম একটা দিনই ওর জীবনে এসেছিল মেয়েটা। বৃষ্টির পানিতে ভিজেছিল মনের আনন্দে। কিন্তু আজ ওর জীবনে নেই মেয়েটা। সে আজ অন্য কারো হতে চলেছে। অন্য কারো বুকে মাথা রেখে ঘুমায়। আয়ানের ভাবনার মাঝে ফোনের স্ক্রিনে টুক করে একটা মেসেজ নোটিফিকেশন আসে। মেসেজ ওপেন করার ইচ্ছে থাকলেও না, ফোনটা রেখে সিগারেট টানতে শুরু করে আয়ান। এ- এদিকে মেসেজের রিপ্লাই না পেয়ে সরাসরি কল করে বসে। আয়ানের সেদিকে খেয়াল নেই, আকাশের দিকে তাকিয়ে আছে ও। 5বার ফোন কেটে যাওয়ার পর 6বার ফোনটা রিসিভ করে আয়ান। অপর পাশ থেকে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসে। কখন থেকে ফোন করছি, ফোন ধরছিলে না কেন? আর মেসেজও তো সিন করনি। এবার ফোন না ধরলে সরাসরি তোমার অ্যাপার্টমেন্টে গিয়ে হাজির হতাম। তাই নাকি? ভাগ্যিস ফোনটা তুলেছিলাম। এত বিরক্ত আমার উপর? বিরক্ত না, তোমার উপর বিরক্ত হতে যাব কেন? কি বলবে বলো? আগামী মাসে আমাদের এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছে বাবা। প্রস্তুতি শুরু করে দিও। হুম। আর কিছু? আয়ান, তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই? এত এক্সাইটমেন্টের কিছু নেই, আমি বাড়িতে বলে দিব। আর কিছু বলা থাকলে বলো, না হলে রাখি। বুঝেছি। এখন তোমার সাথে কথা বলা মানে মাথা বিগড়ানো। তোমার এই ডোন্ট কেয়ার ভাবটা আর গেল না। বাই। বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় অপর পাশের মিষ্টি কণ্ঠী। আয়ান হেসে ফোনটা টেবিলের উপর রেখে আবারও সিগারেটটা হাতে নেয়। তিনি বৃষ্টি শুরু হয়ে গেছে। খানিক বাদে জমজম করে নামে তুমুল বৃষ্টি। বৃষ্টি সহ্য হয় না আয়ানের। এমন একটা বৃষ্টির দিনে ওর জীবনে এসেছিল হাজারটা স্বপ্ন নিয়ে, কিন্তু কোনোটাই পূরণ করেনি। সবে ভাসিয়ে দিয়ে চলে গেছে। কফির মগটা নিয়ে রুমে চলে যায় আয়ান। বাড়িতে ঢুকে কারোর সাথে কথা না বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সিয়াম অজরে কাঁদতে থাকে, টেবিলে মুখ গোজে। নিজের জীবনটাকে এখন অভিশপ্ত লাগছে ওর। একটা মানুষ এসে ওর জীবনটা তছনছ করে দিয়ে গেল। আরহান চরিত্রহীন অভদ্র হলেও সিয়াকে ভালোবাসে, কিন্তু ওর এই অপবিত্র ভালোবাসাটা সহ্য হচ্ছে না সিয়ার। তখন অন্য কাউকে সে জায়গাটা দেওয়া অসাধ্য। তবুও সিয়া দিয়েছে। একজনকে ভুলে গিয়ে আরহানকে নিজের জীবন দিয়েছে। কিন্তু ও যে প্রথম ভালোবাসা ছিল, কিভাবে ভুলবে ওকে? প্রত্যেকটা দিন সিয়াকে আরহামের অশ্লীলতা হয়। ওর প্রতিটা কাজ, প্রতিটা কথা অশ্লীল লাগে সিয়ার কাছে। কিন্তু লোকটা স্বামী। রাতে খাওয়া শেষে ঘুমাতে যাবে এমন সময় দরজায় নক করার আওয়াজ পায় সিয়া। ও জানে কে এসেছে আর কি অবস্থায় এসেছে। দরজা খুলে সিয়া নেশা ভরা চোখে সিয়ার দিকে। আসান, তুমি আবারও ড্রিঙ্কস করে এসেছো? তোমাকে আমি কতবার বলেছি যে ড্রিঙ্ক করে আমার বাড়িতে আসবে না তুমি? মাতাল কণ্ঠে বলছে। আমার মতো ছেলে ড্রিঙ্কস করবে না তো কিভাবে হয় বলো? কথা বলতে বলতে সিয়ার গায়ের উপর ডলে পড়ে আরহান। সিয়া কোনো মতে আরহানকে সামলে নিয়ে সোজা করে বলে, তোমার মুখ থেকে গন্ধ আসছে আরহান, গা গুলাচ্ছে আমার। তুমি শুধু সেটাই দেখলে? আর আমার চোখে যে তোমার জন্য ভালোবাসা উতলাচ্ছে সেটা দেখলে না? আরহান, তুমি জানো যে আমি ড্রিঙ্কস করা একদমই পছন্দ করি না। সিয়ার কথা শুনে আরহান এমনভাবে হাসা শুরু করে দেয় যেন সিয়া কোনো অপ্রস্তুত হাস্যকর কথা বলেছে। হাসার মতো কিছু তো বলিনি আমি আরহান। তুমি ড্রিঙ্কস করা পছন্দ করো না? আরে তোমাকে দেখলেই তো আমার নেশা ধরে যায়।
রেড ওয়াইনে এত নেশা থাকে না। আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ সো মাচ। কথাটা বলে সিয়ার গায়ে ডলে পড়ে আরহান। এবার একেবারে অজ্ঞান। সিয়া অতি কষ্টে আরহানকে নিয়ে রুমে গিয়ে শুইয়ে দেয়। বেহুশ হয়ে ঘুমাচ্ছে আরহান। আর মাঝে মাঝে মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হচ্ছে আই লাভ ইউ সিয়া। সিয়ার চোখটা ভরে আসে। এতই যখন ভালোবাসে তাহলে এত নোংরামো কেন করে ও? ওর ফিজিক্যাল নিড এতটাই বেশি যে বিয়ের পরেই একটা মাস আর অপেক্ষা করতে পারছে না। একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে সিয়া। ড্রয়িং রুমে সবাই বসে আছে। গম্ভীর মুখে সিঁড়ি দিয়ে নিচে নামলো আয়ান। আয়ানকে গম্ভীর দেখে মীরা কিছুটা চিন্তিত হলো। কিরে ভাই, কি হয়েছে? আপু, তিয়া ফোন করেছিল। আগামী মাসের 7 তারিখে এঙ্গেজমেন্টের দিন ঠিক করেছে ওর বাবা। প্রস্তুতি শুরু করো। সে কি, 7 তারিখ মানে তো অনেক কম সময়। তাহলে তিয়াকে বলে দিস পরশু শপিং এ যাব। ওর আঙ্গুলের মাপও তো লাগবে। আমার ঘুম পাচ্ছে। গুড নাইট। বাই। শোন, মীরার কথা শেষ হওয়ার আগে উপরে চলে যায় আয়ান। ছেলেটার এত অ্যাটিটিউড কেন কে জানে। আম্মু, তোমার ছেলের এই লাফোয়া ভাবটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। ছেড়ে দে, জিনিসও তো আর ওরকমই। অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যা। হুম। মুখে রাগের ছাপ নিয়ে রুমে চলে যায় মীরা। বাড়িটা যে কি সমস্যা কে জানে। ফজরের আজান শুনে ঘুম ভেঙে যায় সিয়ার। প্রথমে চোখ যায় বিছানার দিকে। আরহান উপুর হয়ে ঘুমোচ্ছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। নামাজ পড়ে নিচে নেমে আসে সিয়া। বাড়িতে সবাই উঠে গেছে। 1 কাপ কফি বানিয়ে আরহানের কাছে আসে সিয়া। কিছুক্ষণ জাকিয়ে ঘুম থেকে তোলে ওকে। আরহানের মাথা ভার হয়ে আছে, সেটাই অবশ্য স্বাভাবিক। আরহান, কফিটা খেয়ে নাও, তাহলে ভালো লাগবে। শুধু কফি খাওয়াও। আর কি খাবে বলো, আমি এনে দিচ্ছি। যেটা খাবো সেটা আনা লাগবে না, তোমার কাছেই আছে। সিয়া খুব ভালোভাবে বুঝে গেছে যে আরহানের নেশা এখনো পুরোপুরি কাটেনি। তাই একটু ভেবেচিন্তে এবং সাবধানে কথা বলতে হবে। আচ্ছা বেশ, এখন কফি খাও। বিয়ের পর তুমি যা চাও তাই পাবে। তাহলে এখন নিচে চলো। কেন? দরকার আছে তাই। সিয়ার কিছু বলার আগে ওর হাত ধরে নিচে টেনে নিয়ে যায় আরহান। বাবা, মা। আরহানের চিৎকারে রান্নাঘর থেকে ছুটে আসেন সুরাইয়া বেগম। কি হয়েছে রে বাবা, এত সকালে ডাকছো যে? মা, একটা কথা আপনাদেরকে জানানো ছিল। আগামী 7 তারিখ আমার আর সিয়ার এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হয়েছে। কাল আমি সিয়াকে নিয়ে শপিং এ যাব। 7 তারিখ? বেশি একটা তাড়াহুড়ো হয়ে গেল না? আমি তো পারলেও আরো আগেই দিতাম, কিন্তু ফাইনাল ডেট 7 তারিখ। আচ্ছা, তাহলে আমি নুসরাতকে বলে রাখবো সিয়ার সাথে চলে যাবে কাল। আরহানের কথা শুনে সিয়ার ভিতরটা যেন দমে গেল। কেন যে আরহানের সাথে বিয়েতে খুশি হতে পারছে না ও। আরহান সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে উপরে চলে গেল। পরদিন সকাল সকাল নুসরাত আর আরহানকে নিয়ে শপিং এ যাওয়ার জন্য প্রস্তুত হয় সিয়া। বিভিন্ন দোকানে ঘুরতে ঘুরতে দোতলার মাঝখানটায় এসে থেমে যায় সিয়া। ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে আয়ান। এতদিন পর আয়ানকে হঠাৎ দেখে অপ্রস্তুত হয়ে যায় ও। আয়ানের মুখোমুখি দাঁড়িয়ে আছে সিয়া। প্রচন্ড অস্বস্তি হচ্ছে ওর কাছে। ওর দৃষ্টি ক্রমশ চঞ্চল হয়ে আয়ানা থেকে সরে গিয়ে অন্য পাশে ঘুরতে থাকে। কিন্তু আয়ান স্থির শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ার দিকে। ওর দৃষ্টিতে না আছে সিয়ার প্রতি কোনো অভিযোগ, না আছে কোনো অভিমান। আরে আয়ান ভাইয়া না, আপনি দেখো আয়ান ভাইয়া। উচ্ছ্বসিত নুসরাতের কণ্ঠ থেকে বেশি আসে কথাগুলো। আরে সিয়া যে, কেমন আছো? হাসি মুখে সিয়ার দিকে এগিয়ে আসে মীরা। এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো আপু? ভালো। এখানে শপিং করতে এসেছো? জি আপু, সামনের 7 তারিখ আমার আর আরহামের এঙ্গেজমেন্ট। সিয়ার কথা শুনে আবার সিয়ার দিক থেকে চোখ সরায় আয়ান। ও, আয়ান আর তিনারও তো 7 তারিখে এঙ্গেজমেন্ট। আমরা তো সেই জন্যই এসেছি। সিয়ার মাথায় যেন আকাশ ভেঙে মীরার কথা শুনে। তবে কি ভুলে গেল আয়ান সবকিছু? পরক্ষণে মনে হলো যা হচ্ছে ঠিকই তো হচ্ছে। যদি সিয়া আরানের সাথে নতুন জীবন শুরু করতে পারে তাহলে আয়ানের ক্ষেত্রে দোষ কোথায়? আচ্ছা সিয়া, অনেকদিন পর তো দেখা হলো, কফি খাবে? চলো না একটু ক্যাফেতে গিয়ে বসি। মীরার আবদারে রাজি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু না হয়ে উপায় নেই। তাই তো বাধ্য হয়ে ক্যাফেতে এসে বসলো সবাই। আয়ান, তুই অর্ডার দিয়ে আয়। সিয়া একটু আসবে, দরকার ছিল। আয়ানের কথায় ভিতরটা কেঁপে ওঠে সিয়ার। কি এমন দরকার আয়ানের যে আলাদা কথা বলতে হবে? আরহানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় সিয়া। যাও ঘুরে এসো তোমার এতদিনের পুরনো বন্ধুর সাথে। আরহানের অনুমতি পেয়ে সেদিকে হাঁটা শুরু করে। বাকিরা সবাই টেবিলে গিয়ে বসে। কেমন আছো? শান্ত গলায় প্রশ্ন করে আয়ান। ভালো, তুমি? সিয়ার প্রশ্নে আয়ানের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। আমার আবার থাকা না থাকা, আছি একরকম। কিছুক্ষণ চুপচাপ হাঁটে, হঠাৎ থেমে যায় আয়ান। সিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে, এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে সিয়া?
ওর ভিতরে তোলপাড় শুরু হয়ে যায় আয়ানের প্রশ্নে। এক বুক আশা নিয়ে সিয়ার সামনে হাঁটু গেড়ে বসেছিল সেদিন আয়ান, কিন্তু সিয়া ফিরিয়ে দিয়েছিল ওকে, এই বলে যে ওর জীবনে অন্য কেউ আছে। আর এই অন্য কেউটা কেউ নয়, আরহান। আয়ানের সব স্বপ্ন ভেঙে দিয়েছিল। সময় আমাদের জন্য অপেক্ষা করছে আয়ান, আমাদের যাওয়া উচিত। সিয়ার কথা এড়ানোর প্রবল চেষ্টা দেয় না আয়ান। সবাই গল্প করলো, আয়ান খেয়াল করছে সিয়া মোটেও স্বস্তিতে নেই ওর সামনে। আপু, আমাদের লেট হয়ে যাচ্ছে, যাওয়া যাক। সিয়ার সামনে থেকে সরে যাওয়ার জন্য মীরাকে অনুরোধ করে আয়ান। মীরা সিয়াকে বিদায় জানিয়ে আয়ানের সাথে বেরিয়ে আসে। বাড়ি ফিরে এসে জানালার কাছে দাঁড়ায় সিয়া। মনে করে সে দিনটার কথা, যেদিন আয়ান এসেছিল ওর জীবনে। ফ্ল্যাশব্যাক। রাস্তার ধারে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছিল সিয়াম। আজ ওর খুব আনন্দের দিন। অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে ও, তাই নিজের আনন্দগুলো বৃষ্টির সাথে ভাগ করে নিচ্ছে। কিন্তু ও সব আনন্দে কাদা ঢেলে দিল একটা গাড়ি এসে। ঠিক ওর সামনে এসে গাড়িটা ব্রেক করে নিল। আর এক গাদা কাদা ছিটকে পুরো সিয়ার শরীর কর্দমাক্ত হয়ে গেল। নিজের দেহ থেকে চোখ সরিয়ে গাড়ির দিকে তাকাতে গ্লাস নামিয়ে মুখ বের করলো একজন সুদর্শন পুরুষ। এটার অন্য কেউ নয়, আয়ান। এক্সকিউজ মি, চোখে দেখতে পান না নাকি? চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছিলেন? এই কদমার্ত রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করলে তা তো কাদা বিলাসেই পরিণত হবে। মেয়েদের এত ঢং কে কে জানে? একে তো আপনি আমাকে কাদায় মাখিয়েছেন, তার উপর আবার এত বড় বড় কথা। রাস্তা কি আপনার কেনা নাকি? আর কোথায় লেখা আছে যে রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করলে কাদায় মাখতে হবে? আপনার ভাগ্য। দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভুল করেছেন যখন ক্ষমা চান। ক্ষমা? আমি এই সামান্য কারণে? নেবার। ভুল আমার না, আপনার ছিল। আমার তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। না, আপনি যতক্ষণ আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমি সাইড হব না। আচ্ছা তেরা তো আপনি। দেখুন, আমি সরি বললে তো আর আপনার জামার কাঁথা পরিষ্কার হবে না। আপনি সাইডে গিয়ে বৃষ্টি বিলাস করুন, জামার কাঁথা ধুয়ে যাবে। আমি তেরা না, আপনি তেরা। স্টপিট কোথাকার। বুঝেছি। আপনি সরবেন না তো? আচ্ছা, বেশ। সিয়ার সাইড দিয়ে আয়ান এমনভাবে গাড়ি ঘোড়ায় যে বেচারির গায়ের কাদা বৃষ্টির পানিতে যা একটু পরিষ্কার হয়েছিল আবারও পুরোটা মেখে গেল। পিছন থেকে লোকটাকে হাজার খানেক গালি দিয়ে বাড়ির দিকে পা বাড়ায় সিয়া। নিজের অবস্থার কথা ভেবে নিজেই হেসে দেয় সিয়া। কি হাস্যকর না লাগছিল ওকে। প্রথম সাক্ষাৎ ঝগড়া দিয়ে শুরু হলো, সেদিন কলেজে একদল বদমাশের হাত থেকে আয়ান ওকে বাঁচিয়েছে। সেদিন ওর সম্পর্কে ধারণা পাল্টে যায়। এরপর বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালোবাসা। এখন আর এসব ভেবে লাভ নেই। এখন তার জীবনে অন্য কেউ এসে গেছে। কারো কাঁধে ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে সিয়া। তবে কার স্পর্শ সেটা বুঝতে বেশি সময় লাগলো না। সিয়ার কোমর আরহামে দু হাতে বেঁধে রেখেছে। আর কয়েকদিনের অপেক্ষা। তারপর তুমি আমার, আমি তোমার। সিয়ার কানের কাছে মুখ নিয়ে গিয়ে পিস করে বলে আরহাম। কোমর থেকে আরহামের হাত সরিয়ে যেতে নেয় সিয়া। পিছন থেকে সিয়ার হাত চেপে ধরে আরহান। তোমার জন্য একটা খুশির খবর আছে, শুনবে না? কি খুশির খবর? আমি আর তিয়া ঠিক করেছি যেহেতু এঙ্গেজমেন্টের দিন এক জায়গাটাও এক হওয়া উচিত, তাই আমরা একই কনভেনশন সেন্টারে এঙ্গেজমেন্টের আয়োজন করেছি। আরহানের কথা শুনে ওদিকে ঘুরে দাঁড়ায় সিয়া। জলজল চোখে আরহানের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া প্রশ্ন করছে, কেন করো তুমি এরকম? আমাকে কষ্ট দিতে কি এতই ভালো লাগে? কিসের প্রতিশোধ নিচ্ছ? সিয়া চোখের দিকে তাকিয়ে সবগুলো প্রশ্ন করে, কিন্তু উত্তর না দিয়ে বেরিয়ে যায়। সিয়া কুপিয়ে কাঁদতে থাকে। আয়ান অন্য একটা মেয়েকে আংটি পরাবে, কি করে সহ্য করবে ও? আজ 7 তারিখ এসেই গেল। 4টে জীবনের পরিণতির সূচনা হবে আজ। আয়ান তিনার পরিবার অনেক আগেই পৌঁছে গেছে। কিছুক্ষণ পর আরহানের হাত ধরে আসে সিয়া। আয়ানের দৃষ্টি একবার সিয়ার দিকে, তারপর আরহানের ধরে রাখা হাতের দিকে গিয়ে অন্যদিকে চলে যায়। মেয়েটাকে অপরূপ মায়াবতী লাগছে আজ, কিন্তু ওর উপর কোনো অধিকার নেই আয়ানের। এঙ্গেজমেন্টের আগে নুসরাত আয়ানের কাছে জেদ ধরে বসে গান গাইতে হবে। আয়ান ভাইয়া, আজকে তো স্পেশাল একটা ডে। তুমি তো অনেক সুন্দর করে গান গাও, একটা গান গাও না প্লিজ। গাইতেই হবে। হ্যাঁ প্লিজ, গাও না। সিয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আয়ান। বেশ। আয়ানের কথায় লাফিয়ে ওঠে নুসরাত। কোত্থেকে যেন একটা গিটার এনে ধরিয়ে দেয় আয়ানের হাতে। আয়ান সিয়ার দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করে। আয়ানের গান পুরো শুনে পরিবেশটাই যেন থমথমে হয়ে আসে। সিয়া নিঃশব্দে চোখের পানি ফেলছে। আজকের এই আনন্দের দিনেও স্যাড সং, তবুও অনেক সুন্দর গেয়েছে। থ্যাঙ্কস ভাইয়া। মন খারাপের সুরে কথাগুলো বলে নুসরাত। আয়ান মলিন হেসে সিয়ার দিকে তাকায়। আচ্ছা, এবার তাহলে আসল কাজ শুরু করা যাক। আরহানের কথায় সম্মতি জানিয়ে আংটিগুলো নিয়ে আসা হয়। প্রথমে আয়ান আর তিয়ার এঙ্গেজমেন্ট হবে। আয়ান দ্রুত আংটিটা নিয়ে সোজা তিয়ার আঙ্গুলে পরিয়ে দেয়। আয়ানের হাত থেকে আংটিটা যত দ্রুত তিয়ার আঙ্গুলের যত গভীরে যায়, সিয়ার হৃদয়ে বিদ্যুৎ তীরটা যেন গভীরে ঢুকে যায়। তিয়াও আয়ানের আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। 4-5টা করতালিতে ভরে ওঠে। এবার সিয়ার আরহানের পালা।
আরহান এক হাতে আংটি নিয়ে অপর হাতে সিয়ার দিকে বাড়িয়ে দেয়। সিয়া বেজার চোখে আয়ানের দিকে তাকায়। আয়ানের দৃষ্টির তীক্ষ্ণতা সিয়ার কলিজা ছেদ করে। আরহান আংটিটা পরিয়ে দেয়। সিয়ার কিছুতেই মন চাচ্ছে না আরহানকে আংটি পরাতে, কিন্তু ও নিরুপায়। বাধ্য হয়ে আরহানের হাতে আংটি পরিয়ে দেয় সিয়া। চারপাশটা আবারও করতালিতে ভরে ওঠে। এই করতালি সিয়ার কাছে পরাজয়ের জয় ডাক বলে মনে হচ্ছে। আর সবার আগে নিজের কাছে, আয়ানের কাছে। সেদিন খাওয়া দাওয়া শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিয়া পুরো অনুষ্ঠানে চুপচাপ ছিল। 2 দিন পর সিয়ার ফোনে কল আসে দিশার। দিশা আয়ানের ছোট বোন, কিন্তু সিয়া সে বড়। অনেকদিন পর হঠাৎই দিশার ফোন পেয়ে বেশ অবাক হয় সিয়া। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে শান্ত গলার স্বর ভেসে আসে। কেমন আছো সিয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমার কথা বলার জন্যই ফোন করেছি তোমায়। এতদিন পর হঠাৎ কি মনে করে? সিয়া, একটা অনুরোধ করব, রাখবে? অবশ্যই, বলো। কাল একটু দেখা করতে পারবে আমার সাথে? কোথায় যেতে হবে সেটা বলো। কোথাও যেতে হবে না, আমি তোমাদের বাড়িতে যাব। আচ্ছা। ফোনটা কেটে দেয় দিশা। পুরো কথোপকথনে দিশার কণ্ঠে হতাশা ছিল। মনে হচ্ছে ও কিছু নিয়ে খুব চিন্তিত। চিন্তায় পড়ে যায় সিয়া। পরদিন সকালে সিয়াদের বাড়ির কলিং বেল বেজে ওঠে। সিয়া দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দিশা এসেছে। সিয়াকে দেখে একটু হেসে দেয়। হাসিটা যে কৃত্রিম তা বুঝতে পারে। দিশাকে নিয়ে রুমে চলে যায় সিয়া। বলো, কি বলবে? দিশা কিছুক্ষণ অন্যদিকে তাকিয়ে কি যেন একটা ভাবে। তারপর সিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, তুমি আরহানকে বিয়ে করছো? দিশার প্রশ্নে মুখটা কালো হয়ে যায় সিয়ার। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে ওঠে। হ্যাঁ সিয়া, আমি তোমাকে এখন কিছু কথা বলবো, যা শোনার পর তোমার মতো পাল্টাতে পারে। আমার এই কথার উপরেই নির্ভর করছে আরহানকে তুমি আদৌ বিয়ে করছো কিনা। দিশার কথায় প্রচণ্ড অবাক হয়ে যায় সিয়া। কি বলছে কি এসব দিশা? কি বলবে এমনও? বলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দিশা, আমি প্রেগনেন্ট, আর আমার বাচ্চার বাবা তোমার হবু স্বামী। দিশার কাপা স্বরের কথাগুলো বজ্রপাতের ধ্বনির মতো সিয়ার কানে প্রবেশ করে। কি শুনলো? কিছু ভুল শুনিনি তো? মাথাটা ঘুরে ওঠে সিয়ার। সামলাতে না পেরে চেয়ারে বসে পড়ে। সেদিন রাতে একটু বেশি নেশা হয়ে গিয়েছিল আরহানের। দিশার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ এত রাতে নিজের রুমে আরহানকে দেখে হকচকিয়ে যায় দিশা। ধীরপায়ে দিশার দিকে এগোতে থাকে আরহান। আরহান, এক রাতে তুমি এখানে এত রাতে? দিশার কথার উত্তর না দিয়ে ওর দিকে এগোতে থাকে আরহান। দিশার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। আজকে তোমার থেকে আমি কিছু চাই, নেশার্ত কণ্ঠে বলে আরহান। কি চাও বলো? আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করে আরহানের থেকে দূরে সরতে থাকে দিশা। আজকের রাতটা তোমাকে আমি চাই। আরহানের কথায় আত্মা কেঁপে ওঠে দিশার। মানে? দিশার চোখে মুখে আতঙ্ক বেড়ে চলছে। মনে, আজকের রাতে সব হিসাব মিটিয়ে নিব আমি। তোমার ভালোবাসায় আমার ভাগটা বুঝে নিব। আরহান, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো কি এসব? দিশার কোনো কথা না শুনে ওকে কোলে নিয়ে বিছানার উপর সরে ফেলে। নিজের শার্টটা খুলে ফেলে দেয় বিছানার উপর। তারপর ঝাঁপিয়ে পড়ে দিশার উপর। আরহান, আরহান প্লিজ এরকম করো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরহান। দিশার আর্তনাদ যেন আরহানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ও ব্যস্ত দিশাকে উন্মুক্ত করতে। হাজার চেষ্টা করেও আরহানকে থামাতে পারল না দিশা। বাহিরে জ্বর উঠেছে, তবে সেই জ্বরের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে আরহানের ভিতরে ওঠার দানব শক্তি। মাঝরাতে ঘুম ভাঙে দিশার। জ্বর ওঠার কারণে লোডশেডিং হয়েছে। দিশাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে আরহান। ওর মধ্যে আজ অসুরের শক্তি যেন ভর করেছে। দিশা নিজের উপর থেকে সরাতে পারছে না আরহানকে। নিজের শরীরে এতটুকু বল নেই বলে উঠে দাঁড়াতে পারবে, তবু অতি কষ্টে আরহানের হাতটা নিজের উপর থেকে সরায় দিশা। অন্ধকারে হাতরে আরহানের মাথার কাছে দলা পাকানো শাড়িটা পায়। শাড়িটা নিয়ে উঠে বসে। এরপর আরহানের পিঠের কাছে পড়ে থাকা ব্লাউজ আর সায়াটা নিয়ে গায়ে কোনো মতো শাড়িটা পেঁচিয়ে খাট থেকে নামি দিশা। দাঁড়ানোর মতো যেন শক্তি পাচ্ছে না। নিস্তেজ পায়ে ধীরে ধীরে দরজার দিকে এগোই, কিন্তু বারান্দার কাছে যেতে ধপ করে পড়ে যায়। দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে গলা ছেড়ে কাঁদা আরম্ভ করে। কাঁদার মতো শক্তিও যেন পাচ্ছে না। কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় দিশা। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আরহান। মাথা তার তীব্র যন্ত্রণায় পেটে যাচ্ছে। চারপাশটা ঝাপসা লাগছে। ও কোথায় আছে, কি করছে কিছুই খেয়াল নেই। আর এই ঘরটার প্রতিটা কোণার খুব ভালোভাবেই চেনা, তাই বুঝতেই পারছে না যে অন্য একটা মেয়ের রুমে আছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেয় আরহান। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। কোমরে টাওয়ালটা কোমরে জড়িয়ে বেরিয়ে আসে। কাল রাতের ঘটনায় কিছুই মনে নেই আরহানের। বিছানার উপর থেকে শার্টটা তুলে গায়ে জড়াতে ফোনটা বেজে ওঠে। এক হাতে ফোনটা রিসিভ করে কানে ধরে, আরেক হাত দিয়ে শার্টের বাটন লাগাতে শুরু করে। ফোনটা আসলে সিয়ার ফোন ছিল। আরহান, কোথায় তুমি? আমি আসছি, তুমি ওয়েট করো।
তোমার কণ্ঠ এরকম শোনা যাচ্ছে কেন? তুমি আবারও ড্রিঙ্কস করেছো কালকে রাতে, তাই না? বেবি, এটা তো আমার অভ্যেস। আমি আসছি, তুমি অপেক্ষা করো। আচ্ছা, তাড়াতাড়ি। ওকে, লাভ ইউ, বাই। ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে যায় আরহান। পিছনে ফেলে যায় এক ভয়ঙ্কর রাত, যার বিন্দুমাত্র হয়তো ও স্মৃতিতে নেই। জ্ঞান ফিরলে বারান্দার স্যাঁতস্যাঁতে মেঝেতে নিজেকে আবিষ্কার করে দিশা। সাথে সাথে মনে পড়ে যায় গত রাতে ওর সাথে ঘটে যাওয়ার নিকৃষ্টতার কথা। কিন্তু চোখের পানিও বোধ হয় আজ শুকিয়ে গেছে। উঠে কোনো মতে খাটে এসে বসে দিশা। আরহান চলে গেছে, কিন্তু আরহানকে দরকার ওর। আরহানকে ওর প্রশ্নের জবাব দিতে হবে। ও কেন করলো এমনটা ওর সাথে? এর 2 মাস পর দিশা জানতে পারে যে ওর গর্ভে আরহানের সন্তান। তাই যাতে ওর মতো সিয়ার জীবনটা নষ্ট না হয়, তাই সিয়ার কাছে এসেছে আজ দিশা। সবটা শুনে সিয়ার চারপাশটা অন্ধকার হয়ে আসে। এতটা নিচে নেমে গেছে আরহান। ছি, আজ আরহানের প্রতি প্রচণ্ড ঘৃণা হচ্ছে সিয়ার। এর আগে অনেক মেয়ের সাথে আরহানকে দেখেছে সিয়া, কিন্তু এতটা ঘৃণা ওর প্রতি কখনোই আসেনি। সিয়া জানতো যে সিয়ার আগে আরহান একজনকে মন থেকে ভালোবেসেছিল, আর সে হচ্ছে দিশা। কিন্তু আরহানের স্বভাবের কারণে ওর সাথে সব কিছু শেষ করে দিয়েছিল দিশা। তার প্রতিশোধ নিতে আরহান এতটা নিচে নেমে গেল। এবার বলো সিয়া, তুমি কি এখনও আরহানের মতো একটা অমানুষকে বিয়ে করবে? আরহান জানে এই ব্যাপারটা। ওর হয়তো মনে নেই, আমি মনে করাতেও চাই না। আর ওকে ওকে কিছু বলারও দরকার নেই। আমি আমার বাচ্চাকে নিজের মতো করে মানুষ করব। ওরকম পাষাণ বাবা থাকা চেয়ে আমার বাচ্চা বাবা ছাড়াই বড় হবে। আয়ান কি জানে? না, আমাদের বাড়ির কেউই জানে না। আর প্লিজ কাউকে কিছু বলো না তুমি। আমি ওদেরকে কোনো রকমের ঝামেলায় ফেলতে চাই না। কিন্তু সিয়ার কথা শেষ হওয়ার আগে ওর ফোনে একটা নোটিফিকেশান আসে। হোয়াটসঅ্যাপে কেউ একজন আননোন নাম্বার থেকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছে। ভিডিওটা ওপেন করতেই ধাক্কা খায় সিয়া। সেদিন রাতে দিশা আর আরহানের ঘনিষ্ঠ মুহূর্তগুলো ছবি আর ভিডিও পাঠানো হয়েছে সিয়ার ফোনে। সিয়া এসব দেখে আরও বড় ধাক্কা খেলো। কি মেসেজ সিয়া? দিশার কথার ঠিক কী উত্তর দিবে বুঝতে পারে না সিয়া। কীভাবে বলবে যে সিয়ার কাছে দিশার ধুলোয় মিশে যাওয়া ইজ্জতের এক অংশে এসে পৌঁছেছে। সিয়া ফোনটা দিশার দিকে বাড়িয়ে দেয়। ভিডিওটা অন করতে ফোনটা মাটিতে পড়ে যায় দিশার হাত থেকে। মুখে হাত চেপে বসে পড়ে ও। তার মানে ও বাড়িতেও এতক্ষণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ও কেন করলো আমার সাথে এরকম? আমি কি ক্ষতি করেছিলাম ওর? দিশা আপু, তুমি প্লিজ কেঁদো না, একটু শান্ত হও। আমি আরহানের সাথে কথা বলছি। কিভাবে শান্ত হব সিয়া? ও বাড়িতে সবাই জেনে গেছে। এবার আমার কি হবে বলো? ফোনটা তুলে আরহানের নাম্বারে ডায়াল করে সিয়া। অন্তত 20 বার ডায়াল করেছে, কিন্তু ফোন তোলেনি আরহান। কিছুক্ষণ পর আরহান কল ব্যাক করে সিয়ার ফোনে। আরহান, আই এম সরি সিয়া। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো, তোমার প্রতি আমার ফিলিংস এতটুকুও মিথ্যে না। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আরহান, আই এম রিয়েলি সরি সিয়া, কিন্তু আমি নিরুপায়। আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি এখন কোথায়? এয়ারপোর্টে। এয়ারপোর্টে? কোথায় যাচ্ছ তুমি? নিউ ইয়র্ক যাচ্ছি। কবে ফিরবো আমি জানি না। সরি, ভালো থেকো। আরহান, আরহান শোনো, আমার কথাটা শোনো। সিয়ার কথা না শুনে ফোনটা কেটে দেয় আরহান। সিয়া আবারও কল করলে সুইচ অফ দেখায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সিয়ার মনে হচ্ছে ওর সব কিছুই যেন শেষ। এত বড় বেইমানি করলো আরহান, কিন্তু তার থেকেও বড় ভয় জেগে বসেছে ওকে। এবার আয়ান কি করবে? ওকে তো আয়ান ছাড়বে না। ভাবতে ভাবতেই কলিং বেল বেজে ওঠে। আর সিয়ার ভিতরটা কেঁপে উঠল। ও নিশ্চিত আয়ানে এসেছে। কাজের লোক দরজা খুলে দেওয়ার সাথে সাথে জ্বরের বেগে ভিতরে ঢুকলো আয়ান। রাগে লাল হয়ে আছে ও। সিয়ার রুমে ঢুকে সিয়ার দিকে এক পলক অগ্নিদৃষ্টি দিয়ে দিশার দিকে তাকালো। এসব কি দিশা? চিৎকার করে ওঠে আয়ান। আয়ানের চিৎকারে কেঁপে ওঠে দিশা। দৃষ্টি নত করে আসে ও। রাগলে আয়ানের মাথা ঠিক থাকে না, যা খুশি তাই করে ফেলতে পারে। আর আজ তোর রাগ চরম পর্যায়ে। ভাইয়া, আমার কি দোষ? আমি তো আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আর কথা বলতে পারে না দিশা। কেঁদে দেয়। দিশা আপু, এই সময় তোমার চাপ নেওয়া ঠিক নয়। বাচ্চার উপরে ব্যাড এফেক্ট পড়বে। দিশাকে দূরে বসায় সিয়া। বাচ্চা? অবাক হয়ে জিজ্ঞেস করে আয়ান। ভাইয়া, আমি প্রেগনেন্ট। কাপাসারও উত্তর দিল দিশা। হোয়াট? দিশার থেকে সরে আবার সিয়ার দিকে আসে আয়ান। খুশি তো সিয়া? এবার খুব খুশি হয়েছ? এটাই তো বাকি ছিল, তাই না? তোমার পিয়ন্সে আমার বোনের লাইফটা হেল করে দিয়েছে। শান্তি পেয়েছো তো এবার? আমাদের পরিবারটাকে শেষ করার লক্ষ্যেই তো ছিল তোমাদের। বল আমারই ছিল যে তোমার মতো একটা মেয়েকে আমার লাইফে এনেছিলাম। সিয়া বলার ভাষা যেন খুঁজে পেল না কিছু। কান্না চেপে রাখা খুব চেষ্টা করছিল, কিন্তু চোখ থেকে পানি গড়াচ্ছে।
আয়ান দিশার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে ওঠার আগে আয়ানের হাত থেকে টান দিয়ে নিজের হাত ছড়িয়ে নেয় দিশা। ভাইয়া, কিছু না জেনে রাগের মাথায় কাউকে যা তা বলাটাও অন্যায়। তুই জানিস সিয়া এখন কি অবস্থায় আছে? তুই জানিস সিয়া সেদিন কেন তোকে রিজেক্ট করে আরহানের হাত ধরেছিল? তুই জানিস সিয়া তোকে কতটা ভালোবাসে? দিশার কথায় মাথা থেকে যেন রাগটা দূর হয়ে চিন্তা ঢেকে গেল আয়ানের। কি বলছে দিশা এসব কিছু? আমি দেখেছি সেদিন সিয়া কতটা এক্সাইটেড ছিল তুই ওকে প্রপোজ করবি বলে, কিন্তু সব কিছু শেষ হয়ে গিয়েছিল ওই একটা মেসেজে। কোন মেসেজ? কি বলছিস তুই এসব? সেদিন সিয়া অনেক আগেই বেরিয়ে পড়েছিল ক্যাফের উদ্দেশ্যে, কিন্তু গাড়ির মধ্যে একটা মেসেজ আসে ওর কাছে। ওটা আরহানের সুইসাইড নোট ছিল। ও বলেছিল সে যদি সিয়া এই মুহূর্তে ওর কাছে না যায় ও মরে যাবে। তাই তো সিয়া বাধ্য হয়ে গিয়েছিল আরহানের বাড়িতে। আর আরহানের বাবার ক্ষমতা তো তুই জানিস, নিজের একমাত্র ছেলের খুশির জন্য সব করতে পারেন। উনি দেখিয়েছিলেন যে সিয়াদের বিজনেসের জন্য 22 কোটি টাকা লোন নেওয়া হয়েছিল, আর সেই লোন শোধ না করলে সিয়ার বাবাকে জেলেও যেতে হতে পারে। আর শর্ত হিসাবে দিয়েছিলেন যদি আরহানকে বিয়ে করতে সিয়া রাজি হয় তাহলে লোন শোধ করতে হবে না। সুইসাইডের নাটক সাজিয়েছিল ওরা, যেখানে ফেসে যায় সিয়া। এবার তুই বল ও কী করতো? নিজের সুখের জন্য বাবাকে জেলে পাঠিয়ে দিত। আর জানিস আজকে ওর সাথে কি হয়েছে? আরহান কত বড় একটা সিট যে এঙ্গেজমেন্ট হওয়ার পরেও সিয়াকে ছেড়ে নিউ ইয়র্ক চলে গেছে। এই ওর ভালোবাসা? আরহান কি নিউ ইয়র্ক চলে গেছে? সিয়ার জীবনটা শেষ করে দিয়ে গেছে, তার মধ্যে তুই এতগুলো কথা বলে আসলি। না জানি বেচারা কি অবস্থায় আছে। দিশার কথা শুনে আয়ান বুঝতে পারে কত ভালো ভুল করে ফেলেছে ও। না জেনে নিজের সব থেকে কাছের মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। দিশা, তুই বাড়িতে যা, আমি আসছি। কোথায় যাবি তুই? তোকে বাড়ি যেতে বলছি, যা, বেশি কথা বলিস না। আয়ানের ধমক শুনে চুপ করে যায় দিশা। চুপচাপ গাড়িতে গিয়ে ওঠে। আয়ান আবারও সিয়ার বাড়িতে ঢুকে যায়। টেবিলে মাথা গুঁজে কাঁদছিল সিয়া। আসমকাই আয়ানকে ফিরে আসতে দেখে ভয় পেয়ে যায় ও। চল। কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে, চলো। সিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টেনে গাড়িতে এনে বসায় আয়ান। পুরো রাস্তায় সিয়া আয়ানকে জিজ্ঞেস করছিল কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আয়ানের কান পর্যন্ত যেন সিয়ার কোনো কথাই পৌঁছাচ্ছে না। ম্যারেজ রেজিস্ট্রি অফিস। এখানে কেন নিয়ে এলে আমাকে? সিয়ার প্রশ্নের জবাব না দিয়ে ওকে টেনে গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে যায় আয়ান। নিজে সাইন করে সিয়ার দিকে পেনটা বাড়িয়ে দেয়। সাইন করো। মানে? বাংলাতেই তো বলছি, সাইন করো। এক কথা বারবার বলো আমি পছন্দ করি না। যা করতে বলেছি তাড়াতাড়ি করো। এভাবে বিয়ে হয় না আয়ান, হঠাৎ এভাবে। ইচ্ছে থাকলে সব কিছুই হয়। সাইনটা করো। আমার ইচ্ছেটা নেই। 22 কোটি টাকা অনেক কম সিয়া। আমি চাইলে কিন্তু 46 কোটি টাকা লোনও দেখাতে পারি। আয়ানের কথায় থমকে যায় সিয়া। আজ আয়ানও ওকে ব্ল্যাকমেল করছে। আয়ান যা বলল তাও করতে পারে, তাই তো চুপচাপ সাইন করে দেয় সিয়া। পেপারসে জমা দিয়ে সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আয়ান। সো মিস সিয়া হোসাইন, সরি মিসেস সিয়া হোসাইন চৌধুরী, ইউ আর ফিনিশড। এখন আর কোনো দিনও ভালোবাসার মুখ দেখবে না তুমি। গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। আয়ানের কথা শুনে সিয়ার মনে হয় সত্যি বোধহয় ওর জীবনটা শেষ। যাকে একবার ফিরিয়ে দিয়ে ওর মনে এত ঘৃণা তৈরি করে দিয়েছে, সে তো আর কোনোদিনও ভালোবাসবে না ওকে। চোখের পানি মুছে গাড়িতে গিয়ে ওঠে সিয়া। আয়ান সিয়াকে নিয়ে রওনা হয় উদ্দেশ্য বাড়িতে। আয়ান, তুই সিয়াকে বিয়ে করেছিস? বাড়ি ফিরে সবার কাছ থেকে এই প্রশ্নটাই আশা করেছিল আয়ান। আয়ানের হাত ধরে চৌধুরী বাড়ির চৌকাঠ পেরোয় সিয়া। বয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। হুটহাট নতুন পরিবেশে সে কীভাবে মানিয়ে নিবে ও সেটাই ভাবছে। বুকের ভিতর টিপ টিপ করছে। আয়ানের বাড়ির লোকেরা বিষয়টাকে কিভাবে নিবে সেটাও চিন্তার বিষয়। কি হলো ভাই, বল, তুই সিয়াকে বিয়ে করেছিস? হ্যাঁ। এভাবে কথা নেই বার্তা নেই হুট করে বিয়ে করে নিলি? আমার ইচ্ছে হয়েছে বিয়ে করে নিয়েছি। তোদের সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আর তিয়া? তিয়ার কি হবে? তুই তো ওকে কথাও দিয়েছিলি। তিয়ার প্রতি আমার কোনো ফিলিংস নেই আপু। ওকে আমি বিয়ে করলেও সুখী হতো না ও কখনো। না আমি হতাম। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বললেই হলো। তিয়াকে কে বোঝাবে? ও তো তোকে ভালোবাসে। তিয়ার সাথে আমিই কথা বলবো। তবে হ্যাঁ, আমি সিয়াকে বিয়ে করেছি, তাই সিয়া আমার স্ত্রীর সম্মান পাবে। আমার স্ত্রী হিসেবে এই বাড়ি থেকে সব অধিকার যেন ও পায়। ওর কোনো রকম অসম্মান যেন কখনো না হয়। আয়ানের কথা শুনে অবাক হয়ে যায় সিয়া। তবে কি আয়ান এখনও ওকে ভালোবাসে? নাকি এটা ওর নারীর প্রতি সম্মান? নাকি সিয়ার প্রতি দয়া দেখাচ্ছে ও? আয়ান উপরে রুমে চলে যায়। মীরা গম্ভীর মুখ নিয়ে সিয়ার কাছে আসে। সিয়া ভয়ে চোখ নামিয়ে নেয়। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সিয়াকে। সিয়ার এভাবে ভয় পাওয়া দেখে সবাই হাসা শুরু করে।
সিয়া বুঝতে পারছে না কি হলো কি সবার। এই পাগলি, ভয় পাচ্ছ নাকি আমাদের? না মানে আসলে রাগ তো আমারই হয়েছে, কিন্তু আমার ভাইয়ের উপর। এত কিপটা যে দাওয়াতটাও দিল না। দিয়েকে এ বাড়ির কারোই পছন্দ না। আমরা তো তোমাকে ভাবি হিসাবে ধরেই নিয়েছিলাম, কিন্তু তুমি তো মাথা নিচু করে নেয় সিয়া। বলতেও করেছিলই, কিন্তু নিরুপায় হয়ে। যাই হোক, আমি জানি বিয়েটা নিশ্চয় আয়ান জোর করে করেছে, তাই না? না হলে তুমি এরকম করবে না। যাই হোক, তোমার আর কি করার, এখন সামলাও ওই বাদরটাকে আজীবন। বাদরই বটে, জামা কাপড় তো সব ওই বাড়িতে। চলো, আজকের দিনটা আমার কাপড়ই পরো। মীরা সিয়াকে নিয়ে রুমে চলে যায়। একটা জলপাই রঙের সুতি শাড়ি বের করে ধরিয়ে দেয় সিয়ার হাতে। সিয়া শাড়ি হাতে মীরার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন প্রথমবার এই বস্তু দেখেছে। মীরা হেসে সিয়াকে শাড়ি পরিয়ে দেয়। এক কাপ কফি হাতে আয়ানের রুমে যায় সিয়া। আয়ান বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে। সিয়া ধীর পায়ে বারান্দায় গিয়ে কফিটা আয়ানের দিকে এগিয়ে দেয়। আয়ান সিয়ার দিকে তাকায়। আজ প্রথমবার কোনো মেয়েকে শাড়িতে দেখে মুগ্ধ হচ্ছে আয়ান, কিন্তু মুগ্ধতা প্রকাশ না করে কফিটা নিয়ে সিয়ার হাতে মোহরানার টাকাটা ধরিয়ে দেয়। এই নাও তোমার মোহরানার টাকা। এরপর থেকে আমার যখন ইচ্ছে তোমাকে জড়িয়ে ধরবো, যখন ইচ্ছে কিস করব, কিছু বলতে পারবে না। মানে? তুমি বুঝবা না। আয়ান আবারও সিগারেটটা মুখে নেয়। তুমি আবার সিগারেট টানা শুরু করেছো? কি আর করব বলো, যার জন্য ছেড়ে দিয়েছিলাম সেই তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই বলে সিগারেট খাওয়া লাগবে? সিগারেট খাবো না তো কী খাবো? হ্যাঁ, তোমাকে খাবো। যদি পারমিশন দাও তাহলে সিগারেট ফেলে তোমাকে খাওয়া শুরু করি। হুম, যত সব ফালতু কথাবার্তা। সিয়ার কথা শুনেই মুচকি হাসে আয়ান, তারপর কফির মগে চুমুক দেয়। চিনি কম। মোটেও না, আমি মেপেই দিয়েছি। মোটেও না, চিনি কমই হয়েছে। তুমি খেয়ে দেখো। সিয়ার দিকে কফির মগটা বাড়িয়ে দেয় আয়ান। আয়ানের হাত থেকে মগটা নিয়ে চুমুক দেয় সিয়া। কোথায় চিনি কম? ঠিকই তো আছে। কই দেখি। সিয়ার হাত থেকে মগটা নিয়ে নিয়ে নেয় আয়ান। এবার ঠিক আছে। সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে দেয় আয়ান। স্টুপিড, রেগে ভিতরে চলে যায় সিয়া। এমন সময় মীরা রুমে ঢোকে। সিয়াকে রাগে ফুঁসতে দেখে বোঝা যায় ভাইটা আবার কিছু একটা করেছে। বারান্দায় গিয়ে আয়ানের দিকে ব্রু কুঁচকে তাকায় মীরা। এভাবে তাকাস না আপু, আমার ভয় করে না বুঝি? তুই তুই আবার ভয়? মজা করিস না। আমার ভাবিকে রাগিয়েছিস কেন সেটা বল। তোর ভাবি এমনি এমনি রেগে যায়, রাগানো লাগে না। ভাই, মেয়েটা এমনিতেই মানসিকভাবে ভেঙেছিল, তার মধ্যে তুই হুট করে বিয়েটা করে নিলি। এখন ওর তো সাপোর্ট দরকার আছে। সাপোর্ট তো আমি করতেও চাই আপু, কিন্তু তার আগে ওকেও যে আমাকে সাপোর্ট করতে হবে। মানে? মানে ওকে স্বীকার করতে হবে, নিজের মুখে বলতে হবে যে ও আমাকে ভালোবাসে। তার আগ পর্যন্ত আমি তো ওকে জ্বালাবই। বুঝলাম, তবে দেখিস ওকে কষ্ট দিস না, মেয়েটা খুব ভালো রে। মীরা রুম থেকে বেরিয়ে যায়। খানিকক্ষণ বাদে রুমে আসে আয়ান। সিয়া খাটের এক কোণায় শুয়ে আছে। আয়ান বিছানার কাছে যেতে লাফিয়ে উঠে বসে সিয়া। তুমি এখানে শোবে নাকি? বাড়ি আমার, বিছানা আমার, মেঝেতে শোবো নাকি আমি? না, এখানে শুতে হবে। সোফায় গেলে হয় না? না, আমার অভ্যেস নেই। আচ্ছা, তাহলে তুমি ওই পাশে শো, আমি এই পাশে আসি। না। আচ্ছা, তাহলে তুমি এই পাশে শো, আমি ওই পাশে যাচ্ছি। না। না মানে কি? এই পাশ ওই পাশ বুঝি না, পুরো বিছানা আমার, আমি পুরো বিছানা জুড়েই শুবো। তোমার গায়ের উপরেও শুতে পারি। এক্সকিউজ মি, যেখানেই শো মাঝখানে কোলবালিশ থাকলেই হলো। কোলবালিশটা যদি তুমি হও তাহলে তো সমস্যা নেই। দেখ, শো তো তুমি, আমি সোফায় যাচ্ছি। তুমি সোফায় তো শুতে পারবে না, সোফা আমার, আর আমি তোমাকে বিছানা ছাড়া অন্য কোথাও শোয়ার পারমিশন দিবও না। আর এই ঘরের বাহিরেও তুমি যেতে পারবে না। বাড়ির নতুন বউ স্বামীর ঘর ছেড়ে অন্য কোথাও থাকবে, এটা তো শোভা পায় না। আচ্ছা, মুশকিল তো। বাঁকা হেসে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ে আয়ান। সিয়া বসে বসে কিছুক্ষণ ভাবে যে কি করা যায়। কিছু ভেবে না পেয়ে ভয়ে ভয়ে শুয়ে পড়েও কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যায়। আয়ান তাকিয়ে আছে ঘুমন্ত সিয়ার দিকে। ঘুমন্ত অবস্থায় কি যে মায়াবী লাগছে মেয়েটাকে, জেগে থাকলে মাথায় তুলে রাখতো। সিয়ার নেশায় ভিতরটা যেন ভরে উঠেছে আয়ানের। এই মুহূর্তে মেয়েটাকে কাছে না পেলে যেন দম বন্ধ হয়ে যাবে ওর। সিয়াকে বুকে জড়িয়ে নেয় আয়ান। ভিতরে সব অস্থিরতা যেন নিমিষে শান্তিতে পরিণত হয়ে যায়।
ঘুমের ঘোরে সিয়াও বাচ্চাদের মতো জড়িয়ে ধরেছে আয়ানকে। আয়ান মুচকি হেসে সিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ঘুম ভাঙতে আয়ানের বুকে নিজেকে আবিষ্কার করে সিয়া। চোখ আটকে যায় ছেলেটার মায়া জড়ানো মুখটার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়া। জেগে থাকলে এক ঝটকায় ধাক্কা দিয়ে সরিয়ে দিত, কিন্তু ঘুমন্ত আয়ানের মায়ায় জড়িয়ে গেছে ও। আস্তে করে আয়ানের হাতটা নিজের হাতের উপর নামিয়ে রাখে সিয়া। উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিচেনে মীরা আর মিসেস বর্ণা চৌধুরী কাজ করছেন। আরে আরে, নতুন বউ সকাল সকাল রান্না করে? আপু, নতুন হইবার পুরাতন বই তো, আসতে তো হবেই। এই না হলে আমার মেয়ের কথা। তুই এবারের বউ না, আমার মেয়ে, বুঝলি? হ্যাঁ মা। সিয়াও তাদের সাথে কাজে লেগে যায়। ঘুম ভেঙে ভাসে সিয়াকে না পেয়ে উঠে বসে আয়ান। মেয়েটা সকাল সকাল উঠে কিচেনে চলে গেছে। আয়ান উঠে দরজার কাছে আসে। যা ভেবেছে তাই, সিয়া কিচেনে কাজ করছে। আয়ানের থেকে পালানো, মজা তো বুঝতেই হবে। চপিং বোর্ডে সবজি কাটছিল সিয়া। সিয়া বাবু একটু আসো তো। আয়ানের ডাকে চমকে উঠে সিয়া। পাগল হয়ে গেল নাকি? সকাল সকাল উঠে কি আবল তাবল বকছে? জান, কোথায় তুমি? রুমে আসো, কাজ আছে। মীরার বন্যা চৌধুরী মিটমিটে হাসছে। সিয়ার লজ্জায় যায় যায় অবস্থা। সবজি কাটার গতি বেড়ে গেছে সিয়ার। এই সবজির জায়গায় লোকটার আলা জিবলাটা থাকলে আজ ভালোই হতো। সোনা, আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? কিচেনে গেলে কিন্তু সবার সামনে থেকে কোলে তুলে নিয়ে আসবো। সিয়া যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। সিয়া, তুমি না হয় যাও, আমি এদিকটা দেখছি আপু। যাও না, আমার ভাইটা যেটা বললো সেটা কিন্তু করতেও পারে। যাও। মুখে বিরক্তির ছাপ নিয়ে রুমে চলে যায় সিয়া। আয়ান পায়ের উপর পা তুলে বসে আছে। সিয়াকে দেখে শয়তানের হাসি দিয়ে হাসে। সিয়ার আগে কটমট করছে। স্টুপিড, সকাল সকাল ড্রিঙ্কস করেছো নাকি? নিজে না হয় নির্লজ্জ, আমার তো মান সম্মান আছে না? তুমি সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়েছিলে কেন? হ্যাঁ, তো কী করতাম? তোমাকে জড়িয়ে শুয়ে থাকতাম? সেটাই তো করা উচিত ছিল। অসহ্য। কি করা লাগবে বলো? টাওয়ালটা এনে দাও। হোয়াট? এই সামান্য কারণে এত কিছু? আর কি চাইবো বলো? একটা কিস করবা? উফ, বিরক্তিকর। এই নাও তোমার টাওয়েল। টাওয়েলটা নিয়ে আয়ানের দিকে ছুড়ে দেয় সিয়া। তারপর ঘর থেকে বের হতে গেলে আটকে দেয় আয়ান। আমি যেতে বলেছি? আরও কিছু লাগবে? আয়ান উঠে সিয়ার কাছে যায়। সিয়ার কোমর টেনে নিজের সাথে লাগিয়ে নেয়। আয়ানের মুখ সিয়ার দিকে অগ্রসর হচ্ছে। সিয়ার ভিতরে দুঃখ ফুক যেন আরও বেড়ে গেছে। সে নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। আয়ানকে সরাতেও পারছে না। যত জোরে ধাক্কা দিচ্ছে আয়ান তত জোরে ওকে জড়িয়ে ধরেছে। সিয়ার গালে ঠোঁট বুঝিয়ে মুচকি হেসে ওকে ছেড়ে দেয় আয়ান। ইটস কল্ড মর্নিং কিস। সিয়ার রাগী দৃষ্টিতে একবার আয়ানের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ান, আয়ান, চিৎকার করতে করতে বাড়িতে ঢুকে তিয়া। তিয়া চিৎকার শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে হাজির হয়। আয়ান নিচে নামতে ওর দিকে তেড়ে যায় সিয়া। তিয়া, তোমার সাহস কি করে হয় আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করার? এত সাহসে তো কিছু নেই তিয়া। বিয়েতে মোটেও আমার মত ছিল না। আমাকে বিয়ে করলে তুমি সুখী হতে না। আমি কিছু জানি না। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল আর তুমি? তিয়া, নিজের জীবনটা গুছিয়ে নাও। অযথা নিজের আর আমাদের শান্তিটা নষ্ট করতে এসো না। এমন সময় সিয়া নিচে নেমে আসে। সিয়াকে দেখে আরও চটে যায় তিয়া। তোকে তো আমি ছাড়বো না সিয়া। তুই আমার থেকে আমার ভালোবাসাটা কেড়ে নিলি। আমি তো তোকে দেখে নিব। দেখো তিয়া, আমি তোমার ভালোবাসা কেড়ে নিতে চাইনি। তোমার ভালোবাসা যদি আমার কাছে আসে, আমার তো কিছু করার নেই, তাই না? আমিও তো পেরিয়ে দিয়েছিলাম। ও না মানলে তোমার কিছু করার নেই। তুমি তো বাচ্চা না। তোমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলেছে বাবু সাইন করো, আর তুমি সাইন করে দিলে। খবরদার তিয়া, যা বলার আমাকে বলো। সিয়াকে কিছু বলার সাহস করো না তুমি। আমার থেকে খারাপ কিন্তু তাহলে আর কেউ হবে না। বেশ, আমিও তাহলে দেখে নেব তোমরা কতটা সুখী হতে পারো। রাগে পুষতে পুষতে বেরিয়ে যায় তিয়া। আয়ানও রুমে চলে যায়। সিয়াও পিছন পিছন উপরে চলে যায়। আয়ান প্রচণ্ড রেগে আছে, সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। আয়ান তিয়ার সাথে যা হয়েছে তা ঠিক হয়নি। তোমার সাথে ওর এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে তুমি ওর ভালোবাসা ছিলে। আমার কেড়ে নেওয়াটা তো ভুলই হয়েছে। সিয়ার কথায় প্রচণ্ড রেগে যায় আয়ান। সিয়া দুই কাঁধ ধরে দেওয়ালের সাথে চেপে ধরে আয়ান। ব্যথায় আর্তনাদ করে ওঠে সিয়া। কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, বইয়ের অধিকার দিয়েছি বলে মাথায় চড়ে বসবে? আমি বলেছি এবারের বউ হিসাবে সব অধিকার তুমি পাবে, কিন্তু যতদিন না এটা স্বীকার করছো যে তুমি আমাকে ভালোবাসো, ততদিন আমার স্ত্রীর অধিকার তুমি পাবে না। সিয়া চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আয়ানের চোখে ক্রোধ দেখেছে ও। তোমাকে আজ পর্যন্ত বুঝতে পারলাম না আমি। বলো যে আমাকে ভালোবাসো, আবার মিসবিহেভও করো। আমি তো এটাই বুঝি না আমার প্রতি তোমার আসলে ফিলিংসটা কী।
সেটা বুঝলে তো কাজই হতো। বুঝতে চাই আমি আয়ান, বুঝাও না আমাকে। আয়ানের দৃষ্টি ক্রমশই যেন শান্ত হয়ে ক্রোধে সরে নেশায় ভর করে। বুঝতে চাও? হুম। মাথা নেড়ে হ্যাঁ সহ্য করতে দেয় সিয়া। এবার আয়ান সিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হয়। ওর উষ্ণ নিঃশ্বাসগুলো সিয়ার মুখের উপর আশ্রে পড়েছে। চোখ বন্ধ করে নেয় সিয়া। অনুভব করে ওর ঠোঁটে অন্য একজোড়া ঠোঁটের শীতল স্পর্শ, যা ক্রমশই দৃঢ় হতে থাকে। কিছুক্ষণ পর সরে আসে আয়ান, মুচকি হেসে বলে, আবার বুঝলে আমার ফিলিংস? সিয়া মুচকি হেসে আয়ানের বুকে মুখ লুকায়। আয়ানের বুকে জড়িয়ে নেয় সিয়াকে। আজ ওদের মধ্য থেকে সব বাধা দূর হয়ে গেছে। সিয়াকে কোলে তুলে নিয়ে বিছানার পানে যায় আয়ান। পাড়ি দেয় সুখের সাগরে। আজ আর কোনো বাধা নেই দুজনের মাঝখানে। দুজন দুজনাতে মিশে যায়। উন্মাদনায় ভরা রাতটা পেরিয়ে এক নতুন সকাল আসে আয়ান আর সিয়ার জীবনে। সব দূরত্ব পেরিয়ে অবশেষে একে অপরের কাছে এসেছে। ঘুম ভাঙতে পাশে সাদা চাদরে জড়ানো ঘুমন্ত সিয়ার দিকে চোখ যায় আয়ানের। সিয়ার ঘুম ভেঙে আয়ানের চোখে চোখ পড়তে লজ্জা যেন লাল হয়ে যায়। মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়। আয়ান সিয়ার মুখ ধরে নিজের দিকে করে। সিয়া তো লজ্জায় শেষ। কেমন কাটলো আমার বউয়ের রাতটা? মুচকি হেসে জিজ্ঞেস করে আয়ান। ইস, তুমি না? কি? আমি কি? কিছু না, যাও ফ্রেশ হয়ে নাও। আগে আমার পাওনাটা বুঝিয়ে দাও। কিসের পাওনা আবার? ও যে কাল শিখিয়ে দিলাম না, মর্নিং কিস। আয়ান, আগে ফ্রেশ হয়ে আসো তো, তারপর। বাসি মুখে কিস করবো না। ও অমনি আমি বাসি হয়ে গেলাম তাই না? আচ্ছা বেশ, বইয়ের এতটুকু আবদার তো রাখাই যায়। আয়ান উঠে ওয়াশরুমে চলে যায়। আয়ান বের হলে সিয়া ফ্রেশ হতে চলে যায়। সিয়া বেরোতেই ওকে জাপটে ধরে আয়ান। এবার দাও ফ্রেশ মুখে ফ্রেশ কিস। তুমি শুধরাবে না, নির্লজ্জ কোথাকার। কি করব বলো? তোমাকে দেখলে লজ্জা বজ্রতা আর কিছুই থাকে না আমার মধ্যে। সিয়া আয়ানের গালে আলতো করে ঠোঁট বুলিয়ে নিচে চলে যায় কফি নিয়ে আসতে। তিয়ার রাতের ঘুম উড়ে গেছে। ওর এখন একটাই নেশা, কিভাবে সিয়ার আয়ানের সংসারটা ভাঙা যায়। ভাবতে ভাবতে ওর মাথায় একটা প্ল্যান চলে আসে তিয়ার। ফোনটা তুলে ডায়াল করে একজনের নাম্বারে। ফোন রিসিভ হতে বাঁকা হাসি দেখা যায় ওর মুখে। কি খবর তিয়া ম্যাডাম, হঠাৎ আমায় ফোন করেছে? খুবই খারাপ খবর, স্পেশালি আপনার জন্য। খুব তো নিউ ইয়র্কে শান্তি খুঁজেছেন তাই না? এদিকে যে আপনার খাঁচার ফাঁকে বেরিয়ে আমার জীবনটা নষ্ট করছে। মানে? মানে আপনার কলিজার টুকরা সিয়াকে আয়ান বিয়ে করেছে। হোয়াট? ইয়েস। আর সব কিছু হয়েছে তোমার জন্য। কে বলেছিল সিয়াকে বিয়ে না করে নিউ ইয়র্ক চলে যেতে? বিয়ে করে নিয়ে গেলেই তো গল্প শেষ। তুমি সিয়াকে নিয়ে থাকতে আর আমি আয়ানকে নিয়ে। কি এমন জরুরি তলব পড়েছিল তোমার? জরুরি তরফে পড়েছিল। ওই মুহূর্তে না এলে আমাদের কোম্পানিটা অনেক বড় লস খেয়ে যেত। কিন্তু এত কিছু কখন ঘটে গেল? যেদিন তুমি গেছো সেদিনই। আর হ্যাঁ, তুমি তো আবার আরেক কাণ্ড করে রেখে গেছো। কী কাণ্ড? তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে রাত কাটিয়ে সেটার ভিডিও ভাইরাল করে রেখে গেছো। হোয়াট? কিসের ভিডিও? কিসের রাত কাটানো? কি বলছো কি তুমি এসব? বুঝতে পারছো না তাই না? সেদিন রাতে তুমি দিশার সাথে যা করেছো তার জন্য দিশা প্রেগনেন্ট। আর ভিডিও ভাইরাল হয়ে গেছে। সিও জানে। সিয়াকে ভিডিওটা পাঠানোর কি দরকার ছিল? এই কিসের ভিডিও? আমার তো ওই রাতটার কথা মনেই নেই। ভিডিও তো দূরে থাক। আমি সামনের মাসে ফেরার ব্যবস্থা করছি। আমি থাকতে সিয়া আয়ানের সাথে সুখী হবে সেটা ইম্পসিবল। আমি যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা করছি। ফোন কেটে দেয় আরহান। ওর মাথায় এখন হাজারটা গিট ফেঁকে গেছে। কি করছে ও? এবার সবটা কিভাবে সামলাবে সেটাই ভাবনা। তিয়ার মনটা এখন শান্ত হলো, কারণ ও জানে আরহান যদি একবার ফিরে সিয়ার আয়ানকেও কোনো দিনও এক হতে দিবে না। এখন শুধু ওর ফেরার অপেক্ষা। সিয়ার আয়ানের দিনগুলো স্বপ্নের মতো কাটছে। সিয়া কোনোদিন ভাবতেও পারিনি আয়ান ওকে আবারও এতটা ভালোবাসবে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। আয়ানের ওর প্রতিটা জুড়ে এখন শুধু সিয়া। ওর পুরো দুনিয়াটাই সিয়া। যে কাজই করে মনটা ওর দিকেই পড়ে থাকে। একে তো শরীর দুর্বল, তারপরে খাওয়ার অরুচি। দিন যাচ্ছে। বউটার আবার কি হলো কে জানে। এক সপ্তাহ পার হয়ে গেল। সিয়া সুস্থ হওয়ার বদলে উল্টো আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এবার আয়ান ঠিক করলো আর দেরি না, ঠিক হবে না। সিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। টেস্ট শেষে বাড়ি ফিরে এলো। রিপোর্ট পেলে ডাক্তার ফোন করে বলে দিবেন বাকিটা। তোমাকে কতবার বলেছি খাওয়া দাওয়া ঠিক মতো করো। এখন কি অসুখ বাদালে কে জানে। আমার চিন্তা হয় না বুঝি? খাটের ওপর হাঁটু বাস করে বসে আছে সিয়া। সিয়া মাথা নিচে করে আয়ানের কথা শুনছে। আমি অসুখ নিমন্ত্রণ করে এনেছি নাকি? বয়ে বয়ে বলে সিয়া। সিয়ার কথা শুনে চোখ রাঙায় আয়ান। না খেয়ে অসুখ বাতালে তাকে নিমন্ত্রণই বলে। আয়ানের বকাবকির মাঝখানে সিয়ার ফোনে ডাক্তারের কল আসে। সিয়া ফোনটা রিসিভ করে কানে ধরে।
ফোনের কথা যত বাড়ছে সিয়ার চোখ তত বড় হচ্ছে। ফোনের কথাগুলো শুনে সিয়া যেন থ মেরে গেছে। আয়ান বুঝে গেছে সিরিয়াস কিছু হয়েছে। আচ্ছা ধন্যবাদ বলে ফোনটা কেটে দেয় সিয়া। আয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ার দিকে। সিয়া ভয়ে ভয়ে আয়ানের দিকে তাকিয়ে একটা ডোক গিলে। কি হয়েছে? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে আয়ান। মানে আসলে উনি বলছিলেন যে কি আমতা আমতা করছো, বলো কি বললেন? আয়ানের ধমক শুনে কুঁচকে যায় সিয়া। কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে থেকে হাসা শুরু করে দেয়, সাথে চোখের পানিও আছে। পাগল হয়ে গেলে নাকি মেয়েটা? অসুখটা কি এতটাই সিরিয়াস যে শুনে সিয়া ভয়ে পাগল হয়ে গেল? মনে মনে ভাবে আয়ান, কি হয়েছে বলবে তো? হাসছো কেন পাগলের মতো? সিয়া খাট থেকে নেমে আয়ানের গলা জড়িয়ে ধরে ওর গালে চুমু এঁকে দেয়। আয়ানের হাতটা নিজের পেটের উপর রেখে ওর কানের কাছে মুখ নিয়ে পিস করে বলে, কনগ্রেটস উড বি ড্যাড। সিয়ার কথা শুনে হা করে তাকিয়ে থাকে আয়ান। সত্যি? বেজা চোখে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে আয়ান। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। দুজনের চোখ দিয়ে পানি গড়াচ্ছে, তবে এটা খুশির অশ্রু। সিয়াকে জড়িয়ে ধরে আয়ান, আনন্দ যেন আত্মহারা হয়ে গেছে। সিয়াকে কোলে তুলে নেয় আয়ান, বিছানায় শুইয়ে দিয়ে ওর কপালে ঠোঁট বোলায়। এখন থেকে তোমার বিছানা থেকে নামা নিষেধ। মানে? মানে কোনো রকম স্ট্রেস নেওয়া একদমই নিষেধ। যা যা লাগবে আমাকে বলবে, আমি তোমাকে এনে দিব, কিন্তু তুমি বিছানা থেকে নামবে না। তাহলে তো হাতে পায়ে জং ধরে যাবে, মোটা হয়ে যাব তো। বাবু আসার পর জিম ডায়েট করে শুকিয়ে যাবে। এমনিতেও তোমার যা খাওয়া দাওয়া সিরি, একদম আমাকে খাওয়ার খোটা দেবে না বলে দিলাম। ভালো হবে না কিন্তু তাহলে। আচ্ছা বেশ, এবার রেস্ট নাও, আমি খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসি। আমিও যাব। না, একদমই না, প্লিজ আমাকে নিয়ে চলো না। সিয়ার জোরাজুরিতে ওকে নিয়ে নিচে নামে আয়ান। খবরটা পেয়ে চৌধুরী বাড়িতে যেন খুশির বন্যা বয়ে যাচ্ছে। এদিকে এই খবর পেয়ে তিয়ার মাথায় আবারও আগুন জ্বলে উঠল। সবই শেষ, এবার আয়ান বা সিয়া কাউকেই ও ছাড়বে না। দেখতে দেখতে সিয়ার আয়ানের বিয়ের 8 মাস কেটে গেল, আর সিয়ার প্রেগনেন্সির 3 মাস। আয়ান সিয়ার প্রচুর খেয়াল রাখছে, প্রতিটা মুহূর্তে সিয়ার দিকে খেয়াল রাখছেও। ওর কোনো সমস্যা হচ্ছে কিনা, কিছু লাগবে কিনা প্রতিটা মুহূর্তে অস্থির। তবে ওদের কপালে বোধহয় সুখ জিনিসটা লেখা নেই। আরহান নিউ ইয়র্ক থেকে ফিরে সোজা চলে গেল চৌধুরী বাড়িতে। সিয়া, কোথায় তুমি? সিয়া। আয়ানের আরহানের চিৎকারে ভিতরটা যেন দুঃখফুক করে ওঠে সিয়ার। আরহান ফিরে এসেছে, এবার না জানি কী করবে ও। আয়ানের সাথে সিয়া নিচে নামে। আরহান রাগে পড়ছে। সিয়াকে দেখে ওর দিকে তেড়ে যায় আরহান। তোমার সাহস কি করে হলো আয়ানকে বিয়ে করার? চিৎকার করে ওঠে আরহান। সিয়া কেঁপে ওঠে আরহানের চিৎকারে। খবরদার, সিয়া আমার বিবাহিত স্ত্রী, ওর সাথে কোনো রকম অভদ্রতা আমি একদমই মেনে নিব না। তুই আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে। সিয়াকে কিছু বলার সাহস দেখাস না। আরহানের শার্টের কলার চেপে ধরে বলল আয়ান, আমি তোর সাথে কথা বলছি না এবং বলতে চাইও না। আমি সিয়ার সাথে কথা বলছি, আমার আর সিয়ার মধ্যে ঢুকবি না। আয়ানের হাতটা ছিটকে সরিয়ে দেয় আরহান। ঢুকে তো আমি গেছি, সিয়া আমার স্ত্রী, তাই ওকে কিছু বলতে গেলে আমার মুখোমুখি তো হতেই হবে। তুই। আরহানের কথা শেষ হওয়ার আগে কোনো বাচ্চার কান্নার আওয়াজ পায়ও। দরজার দিকে তাকিয়ে দেখে দিশা দাঁড়িয়ে আছে, কোলে ফুটফুটে একটা মেয়ে। আরহানের ভিতরে অদ্ভুত যেন একটা অনুভূতি হচ্ছে মেয়েটাকে দেখে। মায়া জন্মাচ্ছে ওর প্রতি। আরহান, দেখো তোমার পাপের ফল। নিষ্পাপ বাচ্চাটা তোমার জন্য আজ। ঘৃণায় আর কিছু বলতে পারে না সিয়া। আরহান কিছুক্ষণ যেন কী ভাবে। সিয়া, তোমার সাথে একটু কথা আছে, আলাদা, একটু আসো। আরহানের কথা শুনে সিয়া আর আয়ান একে অপরের দিকে তাকায়। আয়ান বাধা দিতে চায়, কিন্তু সিয়া আরহানকে নিয়ে রুমে চলে যায়। বলো, কি বলবে? তোমায় আমাকে বিয়ে করতে হবে। হোয়াট? তুমি পাগল হয়ে গেলে নাকি? আমার বিয়ে হয়ে গেছে জানি, কিন্তু শরীয়ত মোতাবেক নয়। আর বিয়েতে সাক্ষী লাগে। তোমাদের বিয়েতে ছিল কোনো সাক্ষী? আরহানের কথা শুনে চুপ করে যায় সিয়া। ঠিকই তো, আয়ান এত তাড়াতাড়ি সব কিছু করেছে যে সাক্ষীর কথা তাদের মাথায় ছিল না। কি হলো দেখো সিয়া, একটা ডিল করি তোমার সাথে। তুমি আমাকে বিয়ে করবে, আর আমি দিশার বাচ্চাকে প্রাপ্য সম্মান দেব। দিশাকেও সমাজে লাঞ্ছিত হতে হবে না, তাহলে না হলে আমি কিছুই করব না। আরহানের কথায় দিশা দ্বিধায় পড়ে গেল। দিশার সম্মান ফেরানোটাও যে দরকার, আর আরহানই সেটা পারবে। কিন্তু আয়ান, ওর বাচ্চা, কি হবে ওদের? বেশ, তবে তার আগে একটা কথা তোমার জানা দরকার। কি কথা? আমি প্রেগনেন্ট। আমার গর্ভে আয়ানের বাচ্চা আছে, মেনে নেবে তুমি? আরহানের মাথায় যেন বাজ পড়ে যায় এই কথা শুনে। কিছুক্ষণ ভেবে সিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে আরহান। কনগ্রেটস, আমি দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছি। আমি প্রস্তুত। আর তুমি?
আরহানের কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় সিয়া। এতটা নিষ্ঠুর আরহান কিভাবে হতে পারে? কাতার যেন উপায়ও নেই সিয়ার। আরহান সিয়ার হাত ধরে নিচে নেমে আসে। সবাই ওর জন্য অপেক্ষা করছে। সিয়া সবাইকে কিছু একটা বলবে। বলো বেবি। সিয়া আরহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে তার। সিয়া, কি বলবে কি তুমি? আয়ানের গলা শুনে ভিতরটা ফেটে যাচ্ছে সিয়ার। মানুষটাকেও পেয়ে হারিয়ে ফেলল। আমি আমি আরহানকে বিয়ে করব। সিয়ার কথা শুনে যেন আকাশ ভেঙে আয়ানের মাথায় পড়ল। সিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো কি এসব? আমি ঠিকই বলছি আয়ান। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তুমি আমাকে জোর করে বিয়ে করেছ। তাই ওটা মিথ্যে বিয়ে ছিল। আমি আরহানকে ভালোবাসি, আর আরহানকেই আমি বিয়ে করব। আরহান তোমাকে ব্ল্যাকমেল করেছে, রাইট? আমি জানতাম এ বিয়ে হবে না। হবে, বিয়ে আজকেই হবে। আরহান আজ সন্ধ্যায় কাজে ডাকো, আমাদের বিয়ে হবে। আয়ান পাগল হয়ে যাবে, কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই শান্ত হয়ে যায় সিয়ার চোখে চোখ পড়তেই। সিয়া চোখ দিয়ে ওকে ইশারা করছে, তার মানে যাই হচ্ছে তার পিছনে সিয়ার অন্য কোনো প্ল্যান আছে। চুপ হয়ে যায় আয়ান। এমন সময় বাড়িতে ঢুকে তিয়া। শুনলাম সিয়া নাকি আরহানকে বিয়ে করছে। আয়ানের শখ মিটল? হ্যাঁ, মিটল। এবার তুমি চাইলে আয়ানকে বিয়ে করে নিতে পারো। ব্রু কুচকে সিয়া দিকে তাকায় আয়ান। সিয়া চোখের ইশারায় ওকে আশ্বস্ত করছে, যা হচ্ছে হতে দাও। বেশ, তুমি যখন ঠিক করেই নিয়েছো যে তুমি আরহানকে বিয়ে করবে, তাহলে আমিও সিয়াকে বিয়ে করে নেব আজকেই। একই কাজই আমাদের বিয়ে পড়াবে। আমার কোনো সমস্যা নেই। তিয়ার খুশি যেন আর ধরছে না। অবশেষে আয়ান ওর হতে চলেছে। তাহলে আমি কাজে অফিসে খবর দিয়ে আসি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আরহান। তিয়াকে তো আজ সারাদিন পার্লারে কাটাতে হবে, তাই ও বেরিয়ে যায়। আয়ান সিয়াকে টেনে রুমে নিয়ে যায়, দেওয়ালের সাথে চেপে ধরে। কি বলেছিলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন, ঠিকই তো বলেছি। তুমি আমাকে ভালোবাসো? না, বাসি না। সেজন্যই তো আমার বাচ্চার মা হতে যাচ্ছ তুমি। আয়ানের কথা শুনে হেসে দেয় সিয়া। তুমি হাসছ? জানো আমার কি অবস্থা হয়েছিল তোমার কথা শুনে? আমার মনে হচ্ছিল আমার সব কিছুই যেন শেষ হয়ে যাচ্ছে। সরি, তোমার সাথে আলোচনা করার সুযোগ আরহান দিলে তো তোমাকে বলতাম। তোমাকে আমি এখন কিছুই বলবো না। যা হচ্ছে তুমি মেনে নাও। আজ সন্ধ্যায় বিরাট একটা সারপ্রাইজ পাবে। বললে সারপ্রাইজ থাকে নাকি? বলো না। উফ, এত অধৈর্য কেন তুমি? ধৈর্য ধরতে পারি। যদি যদি কি? একটি কিস করো। আজকে না। আজকে না তোমার বিয়ে। অন্য একটা মেয়ের কাছ থেকে কিস চাইতে তোমার লজ্জা করছে না? ওর সাথে বিয়ে হবে, আর তোমার সাথে বিয়ে হয়ে গেছে। তাহলে? হুম। কি হুম? দাও। সিয়ার আর কি করার? এমন সুযোগ কি আর হাতছাড়া করা যায়? আরহান ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিতে। এমন সময় দিশার ফোন আসে ওর ফোনে। আরহান, আমি জানি তুমি আমাকে ইস্যু করে সিয়াকে ব্ল্যাকমেল করছো, তাই না? কেন ওদের জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ? দিশা, আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। আমার মেয়ে কেমন আছে? খবরদার, তোমার মেয়ে বলবে না। ওর বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই। আচ্ছা বেশ, তোমার মেয়ে কেমন আছে সেটা বলো। এত নির্লজ্জ তুমি? প্লিজ আরহান, সিয়ার আয়ানের সুখ তুমি নষ্ট করো না প্লিজ। দেখি তোমার রিকোয়েস্ট রাখা যায় কি না। এখন বিয়ের কাজে একটু ব্যস্ত, পরে কথা হবে। বাই। হ্যালো আরহান। হারান, আমার কথাটা প্লিজ শোনো একবার। আরহান ফোন কেটে দেয়। সব কিছুই যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে দিশার। কি হচ্ছে কি কিছুই বুঝতে পারছে না। তুমি ভাবলে কি করে আয়ান যে আমার এই অবস্থায় আরহান আমাকে ব্ল্যাকমেল করবে আর আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে যাব? এতটা অবিশ্বাস আমার প্রতি তোমার? তুমি এমনভাবে বললে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরহান আমাকে অনেক ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করব। আবার কি উল্টাপাল্টা বকছ? ঠিকই তো বলেছি। সিয়া, আই থিঙ্ক মা হওয়ার আনন্দে তোমার মাথার তারগুলো সব ছিঁড়ে গেছে, তাই না? কি? আমি তার ছেঁড়া? তুমি আমাকে পাগল বললে? লাইক সিরিয়াসলি? রাগ করছো কেন তুমি? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। বলো না, কী প্ল্যান করেছ? না, শুধু এটুকু জেনে রাখো, যারা যারা অন্যায় করেছে প্রাপ্য শাস্তি তারাই পাবে। বাট সাবধানে, তোমার যা হওয়ার হোক, আমার বাবুটার যেন কিছু না হয়। এখন আমিও তোমার কাছে পর হয়ে গেলাম না? তুমি পর হতে যাবে কেন? তুমি তো আমার কলিজার টুকরা। বুঝি, সবই বুঝি। কি বুঝো তুমি? কিছু না।
আয়ানের বুকে মাথা রাখে সিয়া। আয়ান ওকে নিজের সাথে যেন মিশিয়ে নেয়। বিয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে, সন্ধ্যা গনিয়ে আসছে। তিয়া তো পার্লারেই কাটালো সারাটা দিন। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আরহান, মুখে বাঁকা হাসি। আজ অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল। আয়ান সিয়াকে আর সিয়া আয়ানকে তৈরি করে দেয়। এটা খুবই হাস্যকর যে বর বউ একে অপরকে সাজাচ্ছে দ্বিতীয়বার বিয়ে করার জন্য। এই শোনো, তিয়া কবুল বলে বলুক, তুমি যেন আবার বলে দিও না। তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করো, তাহলে আমিও কবুল বলবো না। বুঝেছি। কি বুঝলে তুমি? আমাকে আর পছন্দ হচ্ছে না, তাই না? নতুন বউ লাগবে। সিয়ার কথা শুনে আয়ান হাসতে হাসতে পেছন থেকে সিয়ার কোমর জড়িয়ে ওর গালের সাথে গাল লাগিয়ে দেয়। আমার এত সুন্দর একটা বউ থাকতে আর বউ দিয়ে কী করবো? হ্যাঁ, তোমাকে দেখতেই তো আমার দিন চলে যায়, আরেকটাকে কখন দেখব? ইস, এত নির্লজ্জ তুমি। তোমার কাছে নির্লজ্জ হতে দোষ কি? আমি নির্লজ্জ বলেই তো তুমি আমার বাচ্চার মা, তাই না? এই, তুমি চুপ করবে? চলো চলো। আয়ান আর তিয়া মুখোমুখি বসে আছে। সিয়া আর আরহানকে সামনাসামনি বসানো হয়েছে। তিয়ার কবুল বলা শেষ, এবার আয়ানের পালা। অসহায় দৃষ্টি নিয়ে আয়ান সিয়ার দিকে তাকিয়ে আছে, আর সিয়া মিটমিটিয়ে হাসছে। আয়ান খুব ভালো মতোই বুঝে গেছে সিয়া বিষয়টাই মজায় নিচ্ছে। কিছুক্ষণ মজা নেওয়ার পর সিয়া ভাবে আর দেরি করা ঠিক হবে না। আয়ান যদি আবার রাগের মাথায় কবুল বলে দেয়। 1 মিনিট কাজী সাহেব। সিয়ার কথায় হাফ ছেড়ে বাসে আয়ান। এই বিয়ে হবে না। সবাই হা করে তাকিয়ে আছে সিয়ার দিকে। বলে কি মেয়েটা? নিজেই বলল বিয়ে করবে, আবার নিজে বিয়ে ভাঙছে। পাগল নাকি? এই পক্ষের কনে আর ওই পক্ষের বর যে বিবাহিত, বিয়ে পড়ালে আপনার যে ধর্ম থাকবে না। রেগে উঠে দাঁড়ায় আরহান। কি বলছো কি তুমি এসব কথা? ঠিকই তো বলেছি আরহান খান। আমি মিসেস সিয়া হুসাইন চৌধুরী, মিস্টার আয়ান চৌধুরীর বিবাহিত স্ত্রী। আমাদের বিয়েতে শরীয়ত এবং সাক্ষী দুটোই ছিল, এবং ভালোবাসাও ছিল। অর্থাৎ আমাদের বিয়ে সম্পূর্ণ হালাল এবং পবিত্র, তোমার মতো অপবিত্র নয়। মানে? মানে অফিসার। সিয়া, তুমি পুলিশ ডেকেছো কেন? সেটা ওনারাই না হয় বলুক। বলুন অফিসার, কেন এসেছেন আপনারা? মিস্টার আরহান খান, আপনার বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে। এছাড়াও ভিডিও ধারণ ও ভাইরালের জন্য মানহানির মামলাও করা হয়েছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সিয়া, এত বড় বেইমানি করলে তুমি? আমি বেইমানি করলাম? আমি চাইলে সেদিনে তোমাকে পুলিশে দিতে পারতাম, এত নাটকের প্রয়োজনই ছিল না। কিন্তু তাতে শুধু তুমি একটা পাপের শাস্তি পেতে। কাউকে বিয়ের কথা দিয়ে তাকে মাঝপথে ফেলে চলে গেলে অনুভূতিটা কেমন হয়, সেটা বোঝাতেই তো এতদূর নিয়ে আসা। বাঁকা হেসে বলছে মিসেস সিয়া হুসাইন চৌধুরী, তোমার প্ল্যানটা যে ফেল করে গেল। মানে? মানে আমি কষ্ট পাচ্ছি না, কারণ এমনিতেও আমি তোমাকে বিয়ে করতাম না। আমি শুধু তোমাদের ভালোবাসাটা পরীক্ষা করলাম। প্রথমে ভেবেছিলাম তুমি বুদ্ধির ঠিকই, এখন তো দেখছি না, তুমি তো বুদ্ধির জাহাজ। কি বলছো তুমি? সেদিন আমার মেয়েটার মুখ দেখে ঠিক করেছিলাম, বিয়ে করলে আমি দিশাকেই করব। তোমাদের সুখ নষ্ট করার ইচ্ছে আমার নেই, কিন্তু নিজের সুখটা বেছে নেওয়ার অধিকার তো আছে আমার, তাই না? দিশার সামনে গিয়ে দাঁড়ায় আরহান। দিশা, আমি জানি অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোমার সাথে, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমার মেয়েটাকে ভালোবাসি। প্লিজ দিশা, আমাকে ক্ষমা করবে? দিশার যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। আরহান ওকে এই কথাটা বলছে। দিশা, আমাকে বিয়ে করবে? তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করে আমি জেলে যাব। দিশার চোখ ছলছল করে ওঠে। আরহান কি সত্যি বলছে, নাকি এটাই তার নিতান্ত অভিনয়? প্লিজ দিশা, কিছু তো বলো। আরহানের চোখে আজ অনুতপ্ততা। দিশার প্রতি ভালোবাসা আর মেয়েটার প্রতি মায়া দেখছে দিশা। আর চুপ থাকতে পারে না দিশা, মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে ও রাজি। সিয়া, যদি আরহান আমাকে বিয়ে করে তাহলে তো ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়, ওকে জেলে যেতেই হবে। দেখো দিশা আপু, না দিশা, আমি জেলে যাব, আমাকে যেতেই হবে। তোমার একার জীবন তো আর আমি নষ্ট করিনি, আরও অনেক মেয়ের জীবন আমি নষ্ট করে ফেলেছি, শাস্তিটা আমার প্রাপ্য। আমি চাই না আমার মেয়ে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন কখনো হোক। আমিও চাই না আমার মেয়ে কোনো মিথ্যেকে আঁকড়ে ধরে বড় হোক, ওকে সত্যিটাই মেনে নিতে হবে। কিন্তু আরহান, প্লিজ দিশা। তবে অফিসার, মানহানির মামলাটা আমার বিরুদ্ধে নয়, অন্য কারোর বিরুদ্ধেই হবে, কারণ না আমি ভিডিও রেকর্ড করেছি আর না ভাইরাল করেছি। তাহলে কে করেছে এসব? তিয়ার দিকে তাকায় আরহান। এতক্ষণে সব ঘটনাই তিয়ার মাথার উপর দিয়ে যেন গেছে। এখন ভয় পাচ্ছে তিয়া, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে, বারবার ডোক গিলছে ও।
কি হলো তিয়া, বলো। তুমি সেদিন জোর করে আমাকে ড্রিঙ্কসের ওভারডোজ দিয়েছিলে তাই না? দিশার রুমে ক্যামেরা সেট করে দিয়েছিলে যাতে ভিডিও ভাইরাল করে একদিনে দিশার জীবনটা নষ্ট করে দিতে পারো। আরেকদিকে সিয়া আমাকে ভুল বুঝে বিয়েটা বাতিল করে দেয়। আবার আয়ান সিয়াকে ভুল বোঝে, বলে আয়ানের জীবন থেকে সিয়ার অস্তিত্ব মুছে যাবে। এক ডিলে এতগুলো ফাঁকি মারতে চেয়েছিলে তুমি, রাইট? কি কি বলছো তুমি এসব? আমাকে ফাঁসাচ্ছ কেন তুমি? ফাঁসাবো কেন? তুমি তো ফেঁসেই গেছো। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। তিয়ার ভয় যেন আরও বেড়ে গেছে, আরও বেশি ঘামছে ও এখন। যাই হোক অফিসার, আমাদের বিয়েটা খেয়েই যান। আর হ্যাঁ, আমার আর দিশার সাথে সাথে আয়ানা সিয়াকেও আবার শরীয়ত মোতাবেক সাক্ষী সহ বিয়ে করতে হবে। সিয়া আয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখটা নামিয়ে নেয়। তিয়ার রাগ আর অপমানে মাটিতে যেন মিশে যাচ্ছে। ওর সব আনন্দ, সব স্বপ্ন শেষ। সিয়ার, আয়ান এবং দিশার আরহানের বিয়ে পড়ানো হলো। এবার আরহানের যাওয়ার পালা। দিশা কাঁদছে। আরহান দিশার কাছে এসে দু হাত দিয়ে দিশার মুখটা তুলে চোখের পানিগুলো মুছে দেয়। ওর কপালে চুমু দিয়ে বলে, চিন্তা করো না, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। আমি অপেক্ষা করব। নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, নিজের আর বাবুর খেয়াল রাখবে। আরহানের 1 বছরের জেল হয়। এরই মধ্যে সিয়ারও ফুটফুটে একটা মেয়ে হয়, আসিয়া চৌধুরী আরশি। আজ আরহানের প্যারার দিন। আরহান বাড়িতে ঢুকতেই দিয়া বাবা বাবা করে চিৎকার করতে করতে ছুটে যায় আরহানের কাছে। আরহানও মেয়েকে কোলে নিয়ে কপালে চুমো দেয়। দিশাও এগিয়ে আসে। এবার সব বাধা শেষ, সুখের সংসার বাঁধবে এখন ওরা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে কথা দিলাম, লিখেছেন নিশাত আহমেদ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।